দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন গেম অনে, যেখানে আমরা সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া নানা ক্রীড়াঙ্গনের বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এই সপ্তাহের আলোচনার বিষয় বিসিবির মিউজিক্যাল চেয়ার, যে আলোচনায় আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন এহসানুল হক সেজান ভাই আমাদের সঙ্গে আছেন। আমরা ভাইয়ের সঙ্গে বিসিবির নানা বিষয় নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে পুরো সপ্তাহ যে ক্রীড়াঙ্গনে যে সকল ঘটনা ঘটেছে সেই সব বিষয়ে আলোচনা করব। ভাই শুরুতেই আসলে আপনার কাছে আসতে চাই, বিসিবিতে যে নতুন একটা অ্যাডহক কমিটি হলো, এই যে বিষয়টা আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডটা ভেঙে যাওয়ার পর তামিম ইকবালকে 11 জনের একটা টিম সহ দায়িত্ব দেওয়া হয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি পজিটিভ হিসেবে দেখছি, বিকজ অফ দেখুন বোর্ডটা ভাঙার কারণটা কি। বোর্ডটা ভাঙার কারণটা হলো এনএসসি ওখানে তদন্ত রিপোর্টে কিছু পেয়েছে এবং তদন্ত রিপোর্টে অনিয়ম তো নিশ্চয়ই ছিল এবং অনিয়ম থাকার কারণে বোর্ডটা ভেঙে গেছে। আসলে একটা অনিয়ম যেটার মধ্যে রয়েছে সেই বোর্ড যদি চলে তাহলে সেই বোর্ডটার স্থায়ী কোনো লংজিভিটি থাকে না। সো এখানে অ্যাডহক কমিটি এসছে, নতুন একটা ইলেকশন হবে, স্থায়ী একটা সমাধান হবে, এটাই আসলে আমরা কামনা করি। একটা জিনিস জানার ছিল, গত 5 আগস্টের পর থেকে প্রায় 2 বছর সময়, এর মধ্যে আসলে তিনটা সভাপতি বদল হয়ে গেল। এই যে জিনিসটা, এর মধ্যে আমাদের দুইজন সাবেক অধিনায়ক আছে যাদের সঙ্গে আসলে আপনারা এক সময় ড্রেসিং রুম শেয়ার করেছেন। আমাদের ক্যাপ্টেনরা আসলে দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত টিকতে পারছে না। এত কম সময়ের মধ্যে তিনটা সভাপতি চেঞ্জ, এই যে ওভারঅল জিনিসটা আসলে কতটুকু একটা ভালো মেসেজ বা খারাপ মেসেজ আসলে কনভে করে? ফার্স্টে আপনি যদি বলেন যে আমাদের এই তিন ক্যাপ্টেন, আমি আসলে ফার্স্টেই তাদের ফরে আমি কথা বলতে চাই, বিকজ অফ তাদের কারণেই কিন্তু তারা যে চলে গেছেন বা এখান থেকে অপসারিত হয়েছেন, মানে 2 ক্যাপ্টেন, সেটা কিন্তু না। এটা হলো একটা সিস্টেম, সরকারি একটা সিস্টেমের কারণে আসলে তাদেরকে চলে যেতে হয়েছে। এই 2জন ক্যাপ্টেন আমার কাছে মনে হয় যে খুব যে অন্যায় করে গেছে ক্রিকেট বোর্ডে, আমি কিন্তু ওটা মনে করি না। এখন নতুন ক্যাপ্টেন আসছে, যারাই আসছেন আমার কাছে মনে হয় তারা ক্রিকেটের স্বার্থে ভালো কিছু দেওয়ার জন্য এসছেন। দেখেন তামিম ইকবাল এই জাস্ট প্রথম দিনেই কিন্তু আমাদের এনসিএল এ যেই প্লেয়ারদের বেতন রয়েছে, তারপরে ম্যাচ ফি রয়েছে, এসেই কিন্তু ইনক্রিজ করেছে। বিকজ অফ যেই ক্যাপ্টেনই আসবে, বিশেষ করে তামিম ইকবালের মতো যারাই আসবে তারাই কিন্তু প্লেয়ারের ফরে কথা বলবে এবং প্লেয়ার যে আসলে অনেকটাই পিছিয়ে ছিল, মানে আমাদের সামগ্রী ব্যবস্থা যে পিছিয়ে ছিল, সেই পিছানোটা কিন্তু আমাদের ক্যাপ্টেনরা প্লেয়ারদের এগিয়ে রাখতে চেষ্টা করেছে, কারণ তারাই তো একদিন সাফার করেছে। আজকে সব জায়গায় এত ইনভেস্ট হচ্ছে, বাট প্লেয়ারদের জন্য যে ইনভেস্টটা, সেই ইনভেস্টটার দিকে সবসময় আপনি দেখবেন যে ওরা আন্ডার মার্ক থাকে এবং ওখানে ওরা অনেক পিছিয়ে থাকে। সেই জিনিসটাই সামঞ্জস্য আনার জন্যই কিন্তু পর্যায়ক্রমে সবাই কিন্তু ট্রাই করছেন। হ্যাঁ, ওদের লংজিভিটি ছিল না, ওরা এটা করতে পারে নাই, এক্সিকিউট করতে পারেনি। তামিম এসছে, একটা বড় সময় ধরে যদি থাকে, আমার বিশ্বাস ইজ ভেরি, আমি বলবো যে প্লেয়ারদের ফরেও কথা বলে, সবসময় প্লেয়ারদের ফরে কথা বলে গেছে এবং এসে প্রথম দিনেই কিন্তু ও একটা ইঙ্গিত দিয়ে গেছে, একটা মেসেজ দিয়ে গেছে যে আমি প্লেয়ারদের সাথে আছি এবং প্লেয়ারদের যে কোনো মানে দুরবস্থায়, খারাপ সময় ও প্লেয়ারদের সাথে থাকবে। রাইট। গত মঙ্গলবারই আসলে আমিনুল ইসলাম বুলবুলের যে বোর্ড ছিল সেটি এনএসসি থেকে ভেঙে দেওয়া হয়েছে। এই বিষয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা একটু সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। বাংলাদেশ ক্রিকেটে যেন চলছে ভূমিকম্পর পর ভূমিকম্প। নির্বাচনকে ঘিরে অনিয়ম, কারচুপি আর ক্ষমতার অপব্যবহারে উত্তাল পরিস্থিতি ছিল আগে থেকেই। সেই অভিযোগ খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটিও বলে নির্বাচনে ছিল ব্যাপক অনিয়ম আর ম্যানিপুলেশন। আর সেই কমিটির তদন্ত প্রতিবেদনের পরেই ভেঙে দেয়া হলো আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি। প্রস্তাব করা হয় 11 সদস্যের অ্যাডহক কমিটি। 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে পাশে থাকবে।
তবে সবচেয়ে বড় চমক হিসেবে 3 মাসের জন্য গঠিত নতুন অ্যাডহক কমিটির নেতৃত্বে আনা হয়েছে দেশের ক্রিকেটের এক নির্ভরতার নাম তামিম ইকবালকে। মাঠে যিনি লড়েছেন দেশের জন্য, এবার তাকে লড়তে হবে বিসিবি বস হিসেবে, দেশের ক্রিকেটারদের অভিভাবক হিসেবে। আমাদের বর্তমানে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। এখন দেখার বিষয় বিসিবিতে এই পরিবর্তন কি সত্যিই গেম চেঞ্জার হবে, যেখানে তামিম ইকবালের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বাস ফিরিয়ে আনা। যে জিনিসটা হলো যে আমি সবসময় বলি ট্যাকটিক্যালি ভেরি স্ট্রং। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। আমরা দেখছিলাম এনএসসি থেকে আসলে এই যে আমিনুল ইসলাম বুলবুলের যে কমিটিটা সেটা ভেঙে দেওয়া হলো। এর আগে ফারুক আহমেদ ছিল, তাকেও আসলে এক প্রকার এই ধরনের একটা সিস্টেমের মধ্য দিয়ে বিদায় নিতে হয়েছে। এরপর আমিনুল ইসলাম বুলবুল আসলো এবং একই ঘটনা তার সঙ্গে হলো। এই যে দুইজন সভাপতির সঙ্গে একই জিনিস রিপিট হলো আমাদের, এই বিষয়টা আসলে কতটুকু শোভন হলো? আসলে শোভনটা আমি মনে করি যে এটা আসলে একটা সরকারিভাবেই কিন্তু জিনিসটি এসছে এবং সরকারি অনেকটা ইনফ্লুয়েন্সের মধ্যেই কিন্তু এসছে। আমরা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত সেটেল হই নাই। লাস্ট নির্বাচনের পরে কিন্তু আমরা সেটেল ডাউন করার চেষ্টা করছি। এখানে অনেক কিছুই আসলে রিকনস্ট্রাক্ট করতে হবে, বিশেষ করে ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সব সেক্টরেই কিন্তু অনেক রিকনস্ট্রাকশন চলছে। এর জন্য পর্যায়ক্রমে কিন্তু স্টেপসগুলো নেওয়া হচ্ছে। এখন যদি এটা 5 বছর আগে যদি ইলেকশনটা হতো এবং ওইভাবেই যদি চলতে থাকতো, তাহলে কিন্তু এইসব সিচুয়েশনগুলো আমরা ফেস করতাম না। যে একজন আসছে, সে 5টা বছর 4টা বছর বোর্ডে প্রেসিডেন্ট থাকবে, তার কমিটি থাকবে, আর দেন আবার ইলেকশন হবে, এভাবে কিন্তু চলতে থাকবে। বাট সিচুয়েশনটা অনেকটা ডিফারেন্ট। এই সিচুয়েশনটায় অনেক কিছু হতে যাচ্ছে এবং হবে, এটাই স্বাভাবিক। একটা স্বচ্ছতা আনার জন্য অনেক কিছুই এর ভাঙবে, রিকনস্ট্রাক্ট হবে এবং একটা স্টেবল স্বচ্ছ একটা বোর্ডের নির্বাচন ডাইরেক্টর মণ্ডলী থাকবে এবং সেভাবেই কাজ করবে, এটাই কিন্তু সবার কাম্য। স্টেবিলিটি যে থাকছে না, 1 বছর 2 বছর 1.5 বছরের মধ্যে আসলে বোর্ডগুলি ভেঙে যাচ্ছে, এটার প্রভাব কি আসলে আমাদের যে খেলোয়াড়রা বলেন কিংবা আমাদের খেলাধুলা এগুলিতে আসলে কতটুকু প্রভাব পড়ছে বলে মনে হয়? আমার কাছে মনে হয় যে এখন যে স্টেবিলিটিটা এসছে এটা আর চেঞ্জ না হওয়ারই চান্স বেশি, কারণ দেশে যেহেতু একটা স্টেবল সরকার রান করছে, সো ক্রিকেট বোর্ডও কিন্তু এখন স্টেবিলিটির দিকে আসবে। এখন অ্যাডহক কমিটি এসছে, 3টা মাস পরে এখানে নির্বাচন হয়ে একটা স্বচ্ছ নির্বাচন ডাইরেক্টরদের একটা উপস্থিতিতে প্রেসিডেন্ট নির্বাচিত হবে এবং সেটাই অনেক দিন পর্যন্ত রান করবে, সেটাই আমাদের কাম্য। বাট হ্যাঁ, এই যে এই সার্টেন টাইমে লাস্ট 1.5 বছর বা 2 বছরে আসলে অনেকটাই আমরা বিপদে পড়ে আছি। অনেক কিছুই আমরা কাজগুলা পারফেক্ট টাইমে করতে পারছি না। অনেক টুর্নামেন্ট হ্যাং আপ করে হয়ে রয়েছে আমাদের। আমি গেম ডেভেলপমেন্টের কথাই বলি, যে গেম ডেভেলপমেন্টের যে চেয়ারম্যান চেঞ্জ হচ্ছে বা আমাদের যে এমপ্লয়ি চেঞ্জ হচ্ছে, সেখানেও হয় কি ডিসিশন একটা মেক করা থাকে, আবার নতুন এসে সেই ডিসিশনগুলো আবার দেখতে হয়। এই সময়টা আসলে একটু সময় সাপেক্ষ হয়ে যায়। এই সময় সাপেক্ষের জন্যই কিন্তু আমাদের টুর্নামেন্টগুলো পিছিয়ে যায়। এখন হয় কি, সবচেয়ে ব্যারিয়ার যেই জিনিসটা ক্রিকেটের, সেটা হলো বৃষ্টি। এই বৃষ্টির সিজন কিন্তু সামনে চলে এসছে। ইন দি মিন টাইম আমাদের কিন্তু অনেকগুলো টুর্নামেন্ট এখনও বাকি। কোনো টুর্নামেন্টও কিন্তু এখন পর্যন্ত হয়নি এমন না, বাট হবে। কিন্তু বৃষ্টি যখন এসে পড়বে তখন কিন্তু টুর্নামেন্টগুলো মানে হ্যাং আপ করতে বাধ্য হবে। সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ক্রিকেটটা চালু হচ্ছিল না, সেটারও অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছিল, সেই জিনিসটাও কিন্তু আসলে থমকে আছে। সো এখন আমার কাছে মনে হয় স্টেবল একটা কমিটি যদি ক্রিকেট বোর্ড রান করায়, তাহলে এই যে ছোটোখাটো জিনিসগুলো যেগুলো রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু স্মুথভাবে চলবে। আমাদের ক্রিকেট বোর্ডের মূল ব্যাপারটাই হলো যে ক্রিকেট খেলা, আনুষঙ্গিক জিনিসগুলো কিন্তু একটু দূরে, বাট এই ক্রিকেট খেলা টাইম মতো হচ্ছে কিনা এবং পারফেক্টভাবে এই ক্রিকেটটা চলছে কিনা, সেটাই কিন্তু আমাদের সবচেয়ে মূল লক্ষ্য এবং সেটার দিকেই কিন্তু সবাই তাকিয়ে থাকে। দেখেন, আগের গভর্নমেন্টের জন্য বা ইন্ডিয়ার সাথে আমাদের রিলেশনের জন্য একটা বড় কিন্তু আমরা ডিসিশন মেকিং করতে পারিনি। একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো না, এটা আসলে
একটা বিশাল জিনিস। দেখেন, আমি যদি 1998 বা যখন আমরা ওয়ানডে স্ট্যাটাসটা পেয়েছি, তখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কতটুকু পর্যন্ত মরিয়া ছিলাম। এবং একটা নেশনের ড্রিম থাকে, আমার টিম ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবে, আমি সাপোর্ট করব। প্লেয়ারদের ড্রিম থাকে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে। সো এত সহজে জিনিসটা আসলে ওয়ার্ল্ড কাপ খেলবো না, এত সহজে মেসেজটা সার্কুলেট হয়ে গেল এবং এটার ইনিশিয়েটিভ হয়ে গেল, এইসব জিনিসগুলোই কিন্তু আমাদের অনেকটাই পিছিয়ে নিয়ে গেছে। আপনি কি মনে করেন না যে আমরা আইসিসির এখন একটা গুড বুকে আছি? এটা আসলে অল ওভার দ্য লিয়াজু, আইসিসির সাথে প্রতিটা বোর্ডে কিন্তু একটা লিয়াজু না থাকলে কোনো সময় বোর্ডটা ঠিকমতো চলবে না, ডায়াগ্রামটা ঠিকমতো না থাকে, ওইভাবে ইনিশিয়েট হবে না। সো ক্ষতি যে হয় নাই আমি কিন্তু বলবো না, ক্ষতি কিন্তু অনেকই হয়েছে, সেটা আমরা অন্যভাবে যেভাবে আসলে আমরা দেখি। বাট আমার কাছে মনে হয় ক্রিকেটটা ঠিকমতো চালু হলে, আবার যদি এই যে ইনিশিয়েটিভগুলো সুন্দরভাবে নেওয়া হয়, নতুন নতুন টুর্নামেন্ট যদি ইন্ট্রোডিউস করা হয়, সামনে যেই কমিটিটা রান করবে সেইটা যদি ভালো মতন চলতে থাকে, অনেক কিছু মানে আমরা এটাকে পূরণ করতে পারবো। কিন্তু কিছু কিছু কিন্তু জিনিসগুলো আমরা কোনো সময় পূরণ করতে পারবো না, যে আমি 2025 বা 26-এ ওয়ার্ল্ড কাপ খেলি না, এই জিনিসটা কিন্তু সবসময় থেকেই যাবে। আরেকটা জিনিস হচ্ছে তামিম ইকবালের যে অ্যাডহক কমিটিটা দেয়া হয়েছে, সেখানে আমরা দেখেছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক সন্তানরা আছে। এইটা নিয়ে আসলে অনেকে মজা করেই বলছে যে বাবার দোয়া ক্রিকেট বোর্ড। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন আপনি? দেখেন, আমি ক্রিকেট যখন খেলি 96, 5, 6, 7, 8 সামথিং এই সময় শুরু করি, তখন আমাদের ডাইরেক্টররা কিন্তু এরকমই ছিলেন। সাপোজ ইস্পাহানি স্যার মানে উনি ছিলেন, পার্টেক্সের টিটু ভাইকে আমরা দেখেছি, বিভিন্ন বড় বড় কোম্পানির কিন্তু বিভিন্ন স্বনামধন্য লোক কিন্তু আমরা দেখতে পাই। রিসেন্টলি আমাদের যে কালচারটা হয়েছিল সেটা হলো যে ক্রিকেট প্লেয়ারদের প্রায়োরিটি থাকবে, নিশ্চয়ই ক্রিকেট প্লেয়ারদের প্রায়োরিটি থাকবে, এটা আমাদের একটা এক্সট্রা বেনিফিটেড আমরা হব। বিকজ অফ যখন একটা প্লেয়ার একটা অর্গানাইজেশন রান করবে, সে কিন্তু তার ব্যাক মানে পিছনের যত স্মৃতি রয়েছে, যত লুপফলগুলো রয়েছে, যেগুলো গুড থিংস, সেগুলো কিন্তু সে জানবে এবং সেই ডাইরেকশনেই কিন্তু ক্রিকেট বোর্ডটা চালাতে পারবে। বাট এজন্য যে রাজনীতিবিদরা এসে চালাতে পারবে না, এটা কিন্তু আমি মনে করি না। আমাদের কিন্তু অনেক প্রেসিডেন্টরা, আমাদের যত ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টরা ছিল, সবাই তো রাজনীতিবিদ ছিলেন। তাহলে কি আমাদের ক্রিকেট বোর্ড কি ভালো করে চলেনি? আপনি 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 ইসের থেকে দেখেন, সাবের ভাই থেকে শুরু করেন, সাবের ভাই গেছে, লবি ভাই ছিলেন, তারপরে পাপন ভাই গেলেন, তারপরে ইভেন জামিলি সাহেবও ছিলেন আর্মি চিফ সাপোজ, এইভাবে কিন্তু চলেছে। সো এখন আমি পার্সোনালি কতটুকু পর্যন্ত দক্ষ একটা অর্গানাইজেশন চালাতে, সে কিন্তু নিজেই বুঝবে। এখন একটা তকমাত আছে যে আমি রাজনীতিবিদ, আমি ডাইরেক্টর, কেমন জানে দেখায়, এটা আসলে আমি মনেই করি না। এখন কথা যদি আসে, তাহলে তো 26 জন ডাইরেক্টরের তো তাহলে ক্রিকেট প্লেয়ার হতে হবে। তাহলে কেন শিল্পপতি আসছেন, কেন রাজনীতিবিদ আসছে? সবার কম্বিনেশন থাকতে হবে। এক ক্রিকেট প্লেয়ার আমি সবাইকে নিয়ে গেলাম, আমি কিন্তু অনেক জায়গা থেকে ডিফারেন্ট জায়গা থেকেই আসলে ডিফারেন্ট জিনিসগুলো কিন্তু আমি মিস করব। সো একটা অর্গানাইজেশন চালাতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসলে ওই অর্গানাইজেশনটা খুব একদম রাইট ডাইরেকশনে রান করবে। সেজন ভাই, আমরা এর আগে প্রথম পার্টে আসলে অনেক কিছু নিয়ে আলোচনা করেছিলাম। এবার আসলে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের যে ক্রীড়া প্রতিমন্ত্রী আছে আমিনুল হক, তিনি আসার পর থেকে বারবারই বলছিলেন যে ক্রীড়াঙ্গনকে আসলে রাজনীতিকরণ করবে না। বিগত সরকার যেটা করে গিয়েছে, তিনি বলছিলেন যে তারা বরাবরই এটার বিরুদ্ধে। আপনার কি কোনোভাবে মনে হয়েছে যে বিসিবির যে কমিটিটা দেয়া হয়েছে, এটা আসলে অনেকটা রাজনীতিকরণই হয়েছে, নাকি যোগ্য লোককে আসলে যোগ্য জায়গায় বসানো হয়েছে? আমার কাছে মনে হয়েছে মোস্ট অফ দ্য পিপল, আপনি যদি দেখেন যে প্রেসিডেন্ট তামিম ইকবাল, সে এমন একটা ব্যক্তিত্ব, এখন বাংলাদেশে যেই
ক্রাইসিস মোমেন্ট পার করছে, সেই ক্রাইসিস মোমেন্টটা আমি প্রধান কাজ দেখি যে বাংলাদেশের সাথে আইসিসির একটা লিয়াজু মেনটেন করা, যে ভাবমূর্তিটা আমার চলে গেছে সেই ভাবমূর্তিটা আবার সুপ্রতিষ্ঠিত করা। এইটা করার জন্য দ্য বেস্ট পারসন আমার কাছে মনে হয় যে তামিম ইকবাল ছাড়া আর কেউ না। এবং তামিম ইকবাল, আপনি যদি অফলাইনে কথা বলছিলাম, তামিম ইকবাল লাস্ট 1.5 বছরে এই যে বাইরে থেকে যেসব ডিসিশন মেকিং করেছে, একটাও কি রং করেছে আপনার মনে হয়? আমার তো মনে হয় একটা রং করেনি, এবং নট এ সিঙ্গেল ওয়ার্ড সে অ্যাবিউজ করেছে কোনো কিছু। সো এত বাজে জায়গা থেকে থাকা অবস্থায় সে যেভাবে ক্রিকেট বোর্ডের সাথে ক্রিকেট বোর্ডের জন্য ফাইট করেছে, এইখানে এসে এই চেয়ারে বসে কিন্তু তখন ডিসিশন মেকিং করা খুব ইজি হবে। সো ফার্স্ট যোগ্য যদি আপনি বলেন প্রেসিডেন্ট হিসেবে, আমি এখন মনে করি যে হি ইজ দ্য বেস্ট পারসন যে প্রেসিডেন্ট হয়েছে। সাথে আপনি দেখবেন যে অনেক ক্রীড়া ব্যক্তিত্ব রয়েছে, মিনহাজুল আবেদিন নান্নু রয়েছে, আতাউর আলী খান রয়েছে, তারা অনেক বছর ধরে রয়েছে, তারা ক্যাপ্টেন, তাদের অনেক ইন্টারন্যাশনাল এক্সপোজার রয়েছে। সো তাদেরকে মেনটেন করা, তারা কিন্তু এখানে হ্যান্ডেল করাটা তার জন্য অনেক সুবিধা হবে। হ্যাঁ, অনেকজনকে আমরা দেখিনি। আমি যদি আরও কিছু ব্যক্তিত্ব বলি, যেমন ফাহিম সিনহা, সে কিন্তু অনেক বছর ধরে কাজ করেছেন। গত বছর আমার গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন, ফ্যান্টাস্টিক কাজ করে গেছেন গেম ডেভেলপমেন্টের জন্য, এবং সে কিছু প্ল্যানও করে গিয়েছিলেন কিন্তু সেটা এক্সিকিউট করতে পারেননি। সেই প্ল্যানগুলো এখন এসে যদি এক্সিকিউট করতে পারে, আমার কাছে মনে হয় যে অন্যরকম একটা ক্রিকেট স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। এর বাইরে কিছু কিছু ব্যক্তি রয়েছে যাদেরকে আমরা এখন পর্যন্ত দেখি নাই। তাদের কন্ট্রিবিউশনগুলো আসলে তারা যখন এখানে বসবেন, কাজ করবেন, তখন কিন্তু আমরা বুঝতে চেষ্টা করব। বাট 50% যাদের আমরা দেখেছি তাদের কন্ট্রিবিউশনগুলো এবং পারফেক্ট লোকগুলোকে আমার মনে হয়েছে যে পারফেক্ট লোকগুলোকে পারফেক্ট ডিপার্টমেন্ট দিয়েছে। জাস্ট আম্পায়ার্স ডিপার্টমেন্টে দিয়েছে আতাউর আলী খান ভাইকে। আম্পায়ার্স ডিপার্টমেন্টে কিন্তু ইন্টারন্যাশনাল একটা লিয়াজু প্রয়োজন রয়েছে, তার কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপোজার রয়েছে। মিনহাজুল আবেদিন নান্নু ভাইকে দিয়েছে এইচপি, সারা জীবন কিন্তু সেই এইচপি নিয়ে কাজ করেছে। যত ছোট খাটো বড় যত কিছু রয়েছে তার কিন্তু নলেজে রয়েছে। প্রধান নির্বাচক ছিলেন, ছিলেন ফাহিম সিনহা, গেম ডেভেলপমেন্ট আমি তো বলেই রয়েছি। সো এইসব ডিপার্টমেন্টগুলো যাদের বন্টন করা হয়েছে, আমি মনে হয়েছে খুব ক্যালকুলেটিভ দেওয়া হয়েছে, ক্যালকুলেটিভভাবে ডিসিশন মেক করা হয়েছে। আই এম ভেরি স্যাটিসফাইড। এইবার আসলে একটু আমিনুল ইসলাম বুলবুলের প্রসঙ্গে আসতে চাই। বুলবুল ভাই হচ্ছে যে তামিম ইকবাল যেদিন দায়িত্ব নিলেন, এরপর আসলে একটা প্রেস রিলিজ দিয়ে জানালেন যে তিনি একমাত্র হচ্ছে যে বিসিবি সভাপতি, বৈধ বিসিবি সভাপতি। এরপর আসলে তিনি আইসিসিরও এই জায়গাটায় হস্তক্ষেপ চেয়েছেন। এই যে বিষয়টা, একজন সাবেক অধিনায়ক বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, এরপর আবার তিনি আইসিসির হস্তক্ষেপ চাচ্ছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনার সাবেক সহকর্মীও ছিলেন। দেখুন, আইসিসি কিন্তু একটা ছোট্ট মেসেজ বোধহয় ইন দি মিন টাইম দিয়েছে যে যেই সরকার ডিসিশন নিয়েছে ওয়ার্ল্ড কাপ যাবে না, সেই সরকার যদি আবার বলে যে আগের যে কমিটি এটা বৈধ না, তাহলে তো এটা মেনে নিতেই হবে। এটা তো একই সরকারই বলছে যে আমি ওটা খেলবো না বা আমি এখানে এটা বৈধ না। সো এইখানে আসলে আইসিসি যে হস্তক্ষেপ চাবে সেটা কি অনেক, এটার মানে আইসিসির বাউন্ডারির বাইরে তো কিন্তু হচ্ছে না। আইসিসির কাছে কিন্তু রিপোর্ট গেছে যে এই জিনিসটা বৈধ না, এবং তার কিন্তু গ্রিন সিগন্যাল আছে দেখেই কিন্তু সরকার এরকম ডিসিশন নিতে পারে। এনএসসিও জানিয়েছিল যে তার আগেই পাঠিয়েছে আইসিসিতে, নিতে পারে। সো ওরা অ্যাকনলেজড, ওরা কিন্তু জানে না এই জন্য যে অনেক কিছু হয়ে যাবে এটা কিন্তু না। এবং এরপরে কিন্তু অনেক ঘন্টা চলে গেছে, রিফ্লেকশন কিন্তু যদি কোনো কিছু অনিয়ম দেখতোই আইসিসি, তাহলে কিন্তু কোনো একটা মেসেজ নিশ্চয়ই বাংলাদেশে আসতো, কিন্তু এটা সম্পূর্ণ কন্ট্রোল মধ্যে রয়েছে। দেখেন, তামিম ইকবাল যদি চাইতো সে কিন্তু এমনি চেয়ারে বসতে পারতো, তাকে কিন্তু এত নিয়মের মাধ্যমে আসতে হতো না,
দেখেন কতটুকু পর্যন্ত সে ধৈর্য এবং জ্ঞান রাখে। সে বিচার চেয়েছে এনএসসির কাছে, সে কোর্টে গেছে, এটা কি বৈধ নাকি বৈধ না সেটা আমাকে দাও। যদি বৈধ হয় আমার কিছু করার নাই, যদি অবৈধ হয় তাহলে এটা তুমি ভাঙো। সো ও তো এইভাবে যেতে পারতো, কিন্তু সে কিন্তু প্রতিটা নিয়মের মধ্যে প্রসেসগুলো মেনটেন করে চলে আসছে। সো আমার কাছে মনে হয় যে কিছু যদি থাকতো আইসিসির কাছে কোনো কিছু, সেই মেসেজটা আমরা নিশ্চয়ই পেতাম। আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের সময়ে আসলে ঘরোয়া ক্রিকেট এক প্রকার অচল হয়ে গিয়েছিল। সো এই বিষয়টা নিয়ে আমাদের হাতে একটা প্রতিবেদন রয়েছে, আমরা একটু সেই প্রতিবেদনটা দেখে আসতে চাই। নতুন অ্যাডহক কমিটির প্রথম আনুষ্ঠানিক বোর্ড সভা। মিরপুর স্টেডিয়ামের মূল ফটকে তামিম ভক্তদের জটলা। দেশে থাকা সব সদস্য মিটিংয়ে যোগ দেন। বেশ কিছুক্ষণ ধরে চলে সভা। এরপর একাই সংবাদ সম্মেলন আসেন তামিম ইকবাল, জানান কে কোন কমিটির দায়িত্ব পেয়েছেন। তবে ক্রিকেট অপারেশনসে সকল সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড সভায়। Tamim Iqbal, which is me, will handle working committee and facilities. Fahim Sina will look after GD, which is game development and BPL. Rafiqul Islam Babu will be grounds. Tanzil Chaudhary will be age group. Salman Spahani will be marketing and discipline. Rasna Imam will be women's wing, medical and complaint committee. Shafil Khusru will be finance and welfare. ডিপিএল মাঠে গড়াতে দ্রুতই ক্লাবগুলোর সাথে বসবেন সভাপতি তামিম। জাতীয় দলের বাইরে থাকা নারী এবং পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয় এই সভায়। ওমেন ক্রিকেটাররা আছে, এখন থেকে তারা টি-20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো 10,000 টাকা করে, ওয়ানডে ম্যাচের জন্য তারা পাবেন 15,000 টাকা করে, লঙ্গার ভার্সন 2 ডে 3 ডে 4 ডে এটার জন্য ওনারা পাবেন 20,000 টাকা করে। ন্যাশনাল টিমের প্লেয়ারদের বাদে যেটা ডোমেস্টিক প্লেয়ারদের কন্ট্রাক্ট যেটা আছেন ওটাতে 30 to 35 ওমেন ক্রিকেটাররা কন্ট্রাক্টরে আছেন, এটাকে 40,000 টাকা করে দেওয়া হয়েছে। মেন্স ক্রিকেটারদের যে স্যালারি, এ ক্যাটাগরি ফ্রম নাও দে উইল রিসিভ 65,000, বি ক্যাটাগরি দে উইল রিসিভ 50,000, সি ক্যাটাগরি উইল রিসিভ 40,000। সারা বিশ্বে চলছে জ্বালানি সংকট, সে কথা মাথায় রেখে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে দিনের আলোয়। ইলেকট্রিসিটি নিয়ে যখন এই সরকার সবাইকে এনকারেজ করছে যে এটা করতে, সো উই থট অ্যাজ ক্রিকেট বোর্ড অ্যান্ড অ্যাজ ক্রিকেটার্স অ্যান্ড এভরিওয়ান যে উই শুড অলসো প্লে আওয়ার পার্ট। গণমাধ্যম কর্মীদের তথ্য প্রদানের জন্য স্পোকস পার্সন হিসেবে তানজিল চৌধুরীকে বেছে নিয়েছিল বিসিবি। ব্যস্ততার কারণে তিনি রাজি না হয় নতুন কাউকে চিন্তা করছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। ভাই আর ছোট্ট করে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের সম্পর্কে শেষে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল নিঃসন্দেহে অনেক এক্সপিরিয়েন্স ছিল, ভালো ভালো জায়গায় কাজ করেছে আইসিসি এসএসসির সঙ্গে। উনি ক্রিকেটটাকে আসলে সব জায়গায় ছড়িয়ে দিতে চেয়েছিলেন, মোহাম্মদ রফিককে স্পিন বোলিং কোচ করেছেন, তারপর আরও অনেক জিনিসপত্র করেছেন। এরপরও আসলে তাকে কেন সরে আসতে হলো তার জায়গা থেকে, কেন তাকে আসলে এইভাবে পেছনে দরজা দিয়ে চলে যেতে হলো, ছোট্ট করে যদি একটু বলতেন। না, আসলে পিছনে দরজা দিয়ে চলে যাওয়াটা আসলে আমার কাছেও ভালো লাগেনি, কারণ একজন প্রেসিডেন্ট স্টেপ ডাউন করতেই পারেন বা করার, সে যদি করেও থাকে বাধ্য হয়ে করতে পারেন, বাট ওভাবে ওই পিছনে দরজা দিয়ে কিন্তু চলে যাবেন, এটা ভালো মেসেজ কিন্তু আমরা ভালোভাবে আমরা নিতে পারিনি, কারণ আমরা তো তার আন্ডারেও ছিলাম, তাহলে কি আমরাও পিছের দরজা দিয়ে চলে যাব, তাই না? সো এটা আসলে আমরা ঠিক মতো নিইনি। আর যে জিনিসটা বললেন যে কেন চলে আসতে হয়েছে, এটা তো খুবই পরিষ্কার যে এনএসসিও নিশ্চয়ই তদন্ত রিপোর্টে তাদের গড়মিল পেয়েছেন এবং সেটার জন্যই ফ্রেশ একটা ইলেকশন এনএসসি দিতে চাচ্ছেন, বাংলাদেশের মানুষদের কাছে একটা ফ্রেশ এক্সাম্পল সেট করতে চাচ্ছেন। ভাই আমরা অফ এয়ারে আসলে অনেক কথাই বলছিলাম, বুলবুল ভাইকে নিয়ে শেষ একটা প্রশ্ন, একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, সেটা হচ্ছে বুলবুল ভাইয়ের জন্য কিন্তু পাবলিক সিম্প্যাথি আছে, আমরা সোশ্যাল মিডিয়া বলি, কালকে একটা মানববন্ধনও হয়েছে, আপনি বিসিবিতে কাজ করছেন, সো এই যে পাবলিক সিম্প্যাথিটা, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। না, সিম্প্যাথি আসলে ক্রিয়েট করা সহজ, কারণ আমি কিছু বলবো না, কিছু করব না, কোনো ডিসিশন মেকিং করব না, ক্রিকেট বোর্ডের হিসেবে চলবে, আমি ভালো মানুষ হিসেবে থাকবো, এভাবে কিন্তু আসলে পপুলার থাকা যায়, বাট ভিতরে তো আসলে
মানে যারা আমরা কাজ করতাম তাহলে অনেক কিছুই প্রবলেম ফেস করতাম। আসলে ডিসিশন মেকিং যদি না আসতো তাহলে কিন্তু আমাদের কাজের অগ্রগতিটা ওভাবে হতো না। সো অনেক ডিসিশন মেকিংয়ের মধ্যেই কিন্তু তার পজ ছিল, সে দিতে চাচ্ছিল না। একটু ইন্টারাপ্ট করে, সেটা হচ্ছে তার মানে কি বলতে যাচ্ছেন যে বুলবুল ভাই পার্টিকুলার যে জায়গাগুলোতে অ্যাজ এ প্রেসিডেন্ট ওনার ডিসিশন দেওয়ার কথা ছিল উনি সেটা দিতে পারতেন না বা দিতেন না? উনি পারতেন কি পারতেন না এটা আমি জানি না, কিন্তু আমরা কোনো ডিসিশন পাইনি। জাস্ট একটা সিম্পল যদি আমি বলি, হয়তো বা এটা অনেকেই জানে না, এই যে আমরা শুনেছিলাম যে উনি আসার পরে আমাদের স্যালারি স্ট্রাকচার নাকি রিভাইজ হবে। একটা কোম্পানিকে তারা অ্যাসাইন করলেন, অনেক কোটি কোটি টাকা দিয়ে বোধহয় সেই কোম্পানিটাকে অ্যাসাইন করা হয়েছে, এটা হলো জুনুক্স। এবং এই জুনুক্স এসে রিপোর্ট দিয়েছেন যে আমার যোগ্যতা কেমন, আমার কোন জায়গায় থাকা উচিত, আমার স্যালারি কি হওয়া উচিত, এগুলো ডিটেলস রিপোর্ট কিন্তু জুনুক্স ক্রিকেট বোর্ডকে দিয়েছেন। ক্রিকেট বোর্ডে দিয়েছেন, সেই রিপোর্ট সম্বন্ধে আমরা কিছুই জানি না, সেটা রিফ্লেকশন আমরা দেখি না। দেখেন, দিন শেষে আমরা কাজ করছি ক্রিকেট বোর্ডে, আমাদের স্যাটিসফ্যাকশন কিন্তু আমাদের কাজের একটা মানে কাজের বিনিময়ে আমরা যে রেমুনারেশনটা পাবো সেটা কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশন, এবং এটার উপর বেস করেই কিন্তু আমরা পারফরমেন্স করব ভবিষ্যতে। সো জুনুক্সের যেই রিপোর্টটা ধামাচাপা কেন খেয়ে গেল, কেন ডিসিশন মেকিংটা হলো না, এটা সাংবাদিকের সামনে আসুক। আমার স্যালারি কত হওয়া উচিত, জুনুক্স তো এই রিপোর্ট দিয়েছে, জুনুক্সকে তো কোটি কোটি টাকা দিয়ে অ্যাসাইন করা হয়েছে, তাহলে কি জাস্ট এটা কি আইবাস? বুঝতে পেরেছি। ধন্যবাদ সেজান ভাই আমাদের সঙ্গে আজকে থাকার জন্য। আমরা এহসানুল হক সেজানের সঙ্গে কথা বলছিলাম আজকে বিসিবির মিউজিক্যাল চেয়ার নিয়ে এবং নানা বিষয়গুলি নিয়ে। এতক্ষণ গেম অনে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে আবার আগামী সপ্তাহে।